আহলান সাহলান, মাহে রমাদান। রমজানের শুভেচ্ছা সবাইকে। কেমন আছিস ছোট দাদুরা? ওয়ালাইকুম আসসালাম। এত সকাল সকাল আমি যে এতগুলা মানুষকে পাবো, তাও রমজান মাসে শুক্রবার দিনে, আই ডিডন্ট এক্সপেক্ট, লিটারালি। আমি এক্সপেক্ট করি না এই জিনিসটা, মানে বিয়ন্ড মাই এক্সপেকটেশন। তোমরা এসে উপস্থিত হয়েছো, ভালো। আমি খুব আশাবাদী, আমি খুব খুশি যে তোমরা লাইভে এসে ভাইয়ার কিছু কথা শুনতে চাও। আর হ্যাঁ, আগে ভাগে অ্যানাউন্সমেন্ট, এই এই মাসে আমি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, তোমাদের কারোর সাথে আশা করে দেখা হবে, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়া পৌর মার্কেট এলাকা, সরকার পাড়া, ওইখানেই আমার আত্মীয় স্বজন, ওইখানেই সব। তো থাকবো এই মাসের শেষের 4 দিন ব্রাহ্মণবাড়িয়া থাকবো। তো কার কার সাথে দেখা হচ্ছে দেখি তো। হ্যাঁ, ঈদে তো বাড়িতে যাবই, ঈদে বাড়িতে যাব, ঈদের আগেই। এই মাসের শেষের 4 দিন আমি বাড়িতে থাকবো। হ্যাঁ, নরসিংদী গেলে অবশ্যই জানাবো, রাজশাহী গেলেও জানাবো। হ্যাঁ, যেখানে যাব আমি প্রতি মাসে জানাই দিব, ঠিক আছে? ওকে, আমি ভালো আছি। তো আশা করি শুরু করে দেওয়া যায়, তাই না? আর সময় নষ্ট না করি, তোমরা যেহেতু কষ্ট করে আসছো, কষ্ট করে ঘুম থেকে উঠছো, লাইভ ক্লাসে জয়েন করছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। তোমরা ভালো করবে ইনশাল্লাহ সামনে। সো ফার্স্ট ইয়ার ইন্টারমিডিয়েট লাইফ খুবই খুবই সংক্ষিপ্ত একটা লাইফ, এবং এখানে পড়া এত বেশি, বেশি হোক সমস্যা নাই, যদি তুমি প্রপার মেন্টরের গাইডলাইনে থাকতে পারো, দেখবা যে এই পড়াই তোমাদের কাছে আনন্দদায়ক হয়ে যাচ্ছে। যেমন শুরুতে তোমাদের মধ্যে একটা ভয় ছিল যে ভাইয়া এই চ্যাপ্টার এত বড়, এত শত শত টপিক কেমনে পড়বো। এই যে দেখো আমি গুছাই দিচ্ছি না। আমরা গতদিন গ্রুপ 15 পর্যন্ত মনে হয় শেষ করছিলাম, তো আজকে 16, 17, 18 পড়াই দিব। তো 16, 17, 18 পড়ানোর পর তোমাদেরকে পর্যাবৃত্ত ধর্ম যে কয়টা বাকি ছিল, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, তারপরে আয়নীকরণ শক্তি, সেগুলো শেষ করব। শেষ করার পরে আমরা আবারও ধূপ করে রাসায়নিক বন্ধনে ঢুকে যাব, তাই না? রাসায়নিক বন্ধনে আমরা সংকরায়ন থিওরি শিখবো, মলিকুলার অরবিটাল থিওরি শিখবো, তারপরে তোমার জটিল যৌগ শিখবো, নানান কিছু থাকবে। সো এটা একটা ওয়ান্ডারফুল জার্নি এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার ইটসেলফ একটা রসায়ন, বুঝছো? ইটসেলফ যদি বলতো যে ঠিক আছে আর কোনো কিছু পড়া লাগবে না তোমাদের, খালি এই চ্যাপ্টার পড়বা আর জৈব রসায়ন পড়বা, তাইলেও চলতো, বুঝছো? পুরা ইন্টারমিডিয়েট লাইফ এই দুটা চ্যাপ্টার দিয়েই সম্ভব ছিল। ওকে, বগুড়াতে অনেকদিন যাওয়া হয় না, তবে গেছি, অনেকবার গেছি। আচ্ছা, আমরা পড়া শুরু করছি। দেখো, অধ্যায় 3, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আমরা পর্ব 5-এর মধ্যে গ্রুপ 15-তে যা কিছু ছিল, হ্যাঁ মোহাম্মদ আলী, গ্রুপ 15-তে যা কিছু ছিল আমরা এর আগের লেকচারে শিখেছি, তাই না? পারমাণবিক আকারের সমস্যা, ঠিক আছে? হ্যাঁ, বইটা একটু পড়ো তাইলে, হ্যাঁ বুঝে যাবা। দেখো ভাইয়া, এই আজকে আমরা গ্রুপ 16, 17, 18 শিখবো। লিখো আজকের আলোচনার বিষয় গ্রুপ 16, 16, 17 and 18. সো 6-এর এই তো এ সাব রিজিয়ন, তোমাদেরকে আমি বলছিলাম এটা হচ্ছে একটা সাব রিজিয়ন। এ 7-এর আর হলো ভাইয়া 8-এর সো 16-তে কারা কারা থাকে? ও এস এস তে পড়লে লাভ, এরা থাকে। 17-তে কারা থাকে? তোমার হ্যালোজেন গুলা থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ট্যানিসিন। 18-তে থাকে নিষ্ক্রিয় মৌলগুলা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এর মধ্যে আমরা দেখব জ্যাননটা বেশ কয়েকটা বিক্রিয়া করে, ঠিক আছে? জ্যাননটা বেশ অনেকগুলা বিক্রিয়া করে। তাইলে জাস্ট একটু দেখে নাও। আমি মনে করি তোমরা যদি আমার এই ক্লাসটা শুধু লিখেও নাও, আর এক্সট্রা কিছু লিখতে হবে না, এক্সট্রা কিছু তোমাদের জানতে হবে না, বাট এক্সট্রা যদি জানো, একটু বইটা পড়ো, তাহলে তোমাদের জন্য বেটার, ঠিক আছে? আমি কয়েকটা বইয়ের সম্মিলিত তথ্য তোমাদেরকে পড়াচ্ছি, প্রয়োজনীয় তথ্যগুলো পড়াচ্ছি, কোনো আননেসেসারি তথ্য তোমাদেরকে পড়াচ্ছি না, ঠিক আছে? 5 নাম্বার ক্লাস, আগের ক্লাসগুলো না করলে আই থিঙ্ক এগুলো করে আসা দরকার, বুঝছো ভাইয়া?
সমস্যা নেই, তাও আজকের ক্লাস বুঝবা, এটা নিয়ে কোনো প্যারা নেই। আগের ক্লাস না করলেও এটা বুঝবা। তাহলে যদি সুযোগ হয় তোমরা একটু রিডিং দাও একটা, যে ভাইয়া গ্রুপ 16তে থাকে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এদেরকে আমরা চালকোজেন বলি। ভাইয়া রে চালকোস, চালকোস শব্দের অর্থ হইল আকরিক, তাই না? আমরা সবাই জানি, এটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছিলাম আগেই। আকরিক। আর জেন মানে হচ্ছে যারা তৈরি করে। সো চালকোজেন মানে হলো যারা আকরিক তৈরি করে। তো দেখা যায় কি যে অধিকাংশ আকরিকের মধ্যেই ইভেন 90% বেশি আকরিকের মধ্যে অক্সিজেন থাকে, কিছু ক্ষেত্রে সালফারও থাকে। তার মানে অক্সিজেন সালফার সকল আকরিকে একদম কমন। এই জন্য আমরা এদেরকে বলি, যত আকরিক আছে সব আকরিকের মধ্যে গ্রুপ 16 এর মৌলের কোনো না কোনো একটা পাবা। ঠিক আছে, এই জন্য এদেরকে আমরা বলি চালকোজেন। সো এর প্রথম মৌলটা অক্সিজেন, এটা অত্যন্ত সক্রিয় তড়িৎ ঋণাত্মক। খেয়াল করে দেখো ভাইয়া, তড়িৎ ঋণাত্মক আমরা কাদেরকে বলি? যারা ইলেকট্রন গ্রহণ করতে চায় তারা তড়িৎগতভাবে ঋণাত্মক হইতে চায়, তাই না? যারা ইলেকট্রন গ্রহণ করতে চায় তারা তড়িৎগতভাবে ঋণাত্মক হইতে চায়। সো এই অক্সিজেন প্রচুর ইলেকট্রন গ্রহণ করতে চায়, সে অনেক ডানে অবস্থান করে। খেয়াল করে দেখবে গ্রুপ 16 কিন্তু অনেক ডানে আছে, তাই না? অনেক ডানে আছে, আবার অনেক উপরেও আছে। সো যারা ডানে আর উপরে থাকে তারা কি যেন করতে চায়, মনে আছে? তারা কি যেন করতে চায়? তারা ভাইয়া ইলেকট্রন গ্রহণ করতে চায়, যারা ডানে উপরে আছে। আর যারা বামে নিচে আছে তারা ইলেকট্রন দান করতে চায়। উল্টা ঘটনা, খাতায় লেখা আছে তোমাদের অনেকবার, এগুলো এইটা আমি লিখে দিছি। তো দেখো এটা অনেক ডানে আছে, আবার দেখো ভাইয়া অনেক উপরেও আছে, তাই ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটি অনেক বেশি। দেখা যায় ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, এটাই হচ্ছে হাইয়েস্ট এই জগতে। সব থেকে বেশি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায় হচ্ছে ফ্লোরিন, তারপরেই কিন্তু অক্সিজেন। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, একটা ট্রেমেন্ডাস অ্যামাউন্টের এনার্জি দিয়ে সে ইলেকট্রনকে নিজের দিকে টানে। এই জন্য সে তড়িৎ ঋণাত্মক হয়ে যায়, সে ঋণাত্মক হবে যার সাথে যুক্ত থাকে, দেখা যায় কি সে তার দিকে ইলেকট্রনটা টেনে নিয়ে রাখে। ঠিক আছে, হ্যাঁ নোট করে ফেলো, আমি যেখানে একটু সময় নিচ্ছি ওই জায়গাটা নোট করবা। তারপরে দেখো এটা হাইড্রোজেন, তারপরে ধাতব মৌল, অধাতব মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। গ্রুপ 15 এর নাইট্রোজেনের সাথে আমি তোমাদেরকে অক্সিজেনের বিক্রিয়া দেখাইছিলাম, তাই না ভাইয়া? যে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, তারপর হচ্ছে তোমার ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, তারপরে ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, এই সবগুলোর স্ট্রাকচার সহ তোমাদেরকে দেখাইছিলাম। ওকে, সো গ্রুপ 16 এর মৌলসমূহকে চালকোজেন বলা হয়। খেয়াল করে দেখো সালফারের না বেশ অনেক ধরনের উপভেদ আছে। যেমন এই যে দেখো সালফার, সালফার দেখতে খুব সুন্দর হলুদ বর্ণের। সালফার দেখতে কেমন? হলুদ বর্ণের, বুঝছো? সালফার দেখতে হচ্ছে হলুদ বর্ণের। আর এটা হচ্ছে তোমার টেলোরিয়াম, এই যে কালোটা দেখতেছো একটু কালচে কালচে কালচে, এটা কি? টেলোরিয়াম। সো ভাইয়া সালফার হইলো হলুদ, আর টেলোরিয়াম কেমন? কিছুটা নীল। ঠিক আছে, টেলোরিয়াম হচ্ছে নীল। ওকে, তোমাদের একটা ভিজুয়ালাইজেশনের দরকার আছে, যে ভাই আমরা যে সালফার নিয়ে কাজ করি, এই যে সালফার, সলিড সালফার, এটা দেখতে কেমন? এত সুন্দর একটা ক্রিস্টালাইজড অধাতু সালফার। ঠিক আছে, তোমাদের পরীক্ষার প্রশ্ন আসছে ইকরা, এই তো দেখছো, পাবা, সব জায়গা থেকে পাবা। এর মধ্যে আমরা এখন কিছু বিক্রিয়া দেখব। বিক্রিয়া দেখার আগে তোমাদেরকে বলে রাখতেছি, এই টেলোরিয়াম এবং পলোনিয়াম এই দুটা কিন্তু ধাতু, তাই না? টেলোরিয়াম এবং পলোনিয়াম কি দুইটা ধাতু? এই দুটা হচ্ছে ধাতু। ওকে, মানে উপরের তিনটা অধাতু, নিচের গুলা হচ্ছে ধাতু। এবার দেখো ভাই গ্রুপ 16 এর সাথে বিভিন্ন ধাতুর বিক্রিয়া, এটা আসলে আমাদের মনে না থাকার কোনো বিষয়ই নাই, এটা খুবই সহজ। সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, তারপর হচ্ছে তোমার সোডিয়াম সালফাইড, তারা ধাতুর সাথে খুব ভালো বিক্রিয়া করে। ঠিক আছে, এবং ধাতুর সাথে যখন এই অক্সাইড, ধাতুর অক্সাইড গুলা যখন পানির সাথে বিক্রিয়া করে, এসে দেখো ভাইয়া ক্ষার ধাতু, ক্ষার ধাতু পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্ষার উৎপন্ন করে, এই আর কি। ওকে, সো অক্সিজেনের সাথে আমরা বিভিন্ন ধাতুর বিক্রিয়া দেখলাম। এখন ভাইয়া অধাতুর বিক্রিয়াগুলো একটু দেখবো, বুঝছো? এই যে গ্রুপ 15টা আছে না, এত ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। গ্রুপ 15 তোমাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট। যেমন আমি আবারও গ্রুপ 15-এর কাছেই যাচ্ছি। যেমন খেয়াল করে দেখছো তোমরা যে ভাইয়া নাইট্রোজেন নানান ধরনের অক্সাইড তৈরি করে, তাই না? নাইট্রিক অক্সাইড, তারপরে N2O2, N2O3, তারপর হচ্ছে NO2 অথবা N2O4, তারপরে হলো কি
N2O5 এবং খেয়াল করছিলে যে এখানে কিছু সন্নিবেশ বন্ধন থাকে, তাই না? তোমরা একটু খাতাটা উল্টাও না, খাতাটা উল্টে একটু দেখো এই নাইট্রোজেনের অক্সাইডগুলোর স্ট্রাকচার কেমন ছিল। সো আমি তোমাদেরকে যদি দেখাই, নাইট্রোজেনের অক্সাইডটা ছিল এরকম, তাই না? নাইট্রোস অক্সাইড। তারপরে নাইট্রিক অক্সাইডটা ছিল এরকম, এইখানে একটা বিজোড় ইলেকট্রন থাকে। আর N2O2 যদি দেখো তাহলে N2O2 হবে এরকম, N ডাবল বন্ড O, N ডাবল বন্ড O। এটা তোমরা ইজিলি বুঝতে পারবা। N2O2, N2O3, N2O3, N2O3 ছিল কেমন, এইরকম। একটু মিলায় দেখো, হ্যাঁ, এটা ছিল N2O3, তাই না? আর এই N2O3 এর যে দুটা লোন পেয়ার আছে ভাইয়া, এই লোন পেয়ার দিয়ে সে কি করবে, N2O5 গঠন করবে। কারণ এই লোন পেয়ারকে ভেঙে বন্ড পেয়ার বানানোর মতো অরবিটাল তার হাতে নাই, মনে আছে? এই লোন পেয়ারকে ভেঙে বন্ড পেয়ার বানানোর মতো ফাঁকা অরবিটাল নাইট্রোজেনের নাই। তাই নাইট্রোজেন যোজনী 3 প্রদর্শন করতো, কখনোই তার 5 যোজনী দেখা যেত না। তো এটা হচ্ছে N2O3, এটা হচ্ছে N2O5। N2O5 এর মধ্যে দেখতে পাইছো এখানে অনেকগুলো সমযোজী বন্ধন আছে, দুইটা সন্নিবেশ বন্ধন আছে, অনেকগুলো লোন পেয়ার আছে। আচ্ছা, আর এবার যদি আমরা এই দুটোর কাছে যাই, এরকম ছিল, এটা ছিল NO2, এর মধ্যে একটা বিজোড় ইলেকট্রন ছিল। আর আমরা বলছিলাম যে এই বিজোড় ইলেকট্রন শেয়ার করেই এরকম ভাবে, এটা এরকম ভাবে তারা বন্ধন গঠন করে। সো ভাইয়া এগুলো মনে রাখতে হবে তোমাদের। এই যে মিলাইছো, বুঝতে পারছো তাই না? হ্যাঁ, জাস্ট ঐশ্বরিয়া দেবনাথ, তুমি কি ছিল না আগের ক্লাসে? এগুলো এগুলো কিন্তু আগের ক্লাসের পড়া ছিল, ছিল না ঐশ্বরিয়া? আচ্ছা, তাইলে আমি একটু ফসফরাসের অক্সিজেন দিয়ে, ফসফরাসের অক্সাইডটা দিয়ে ইয়ে করব, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসবে, দেখবা। হ্যাঁ, প্রশ্ন আসবে। এখন এখন আমরা ফসফরাস দিয়ে দেখাবো, বুঝছো? এখন আমরা এই ফসফরাস দিয়ে দেখাবো যে ফসফরাসের কিন্তু এই যৌগগুলা গঠন করার জন্য কোনো সন্নিবেশ বন্ধনের প্রয়োজন হয় না। কারণ ভাই নাইট্রোজেনের যোজনী শুধুমাত্র 3 ছিল, যেখানে ফসফরাসের যোজনী আমরা কি যেন বলছিলাম, 3ও হতে পারে, 5ও হতে পারে। কারণ কি, ওই যে 3s2 এর একটা জোড়বদ্ধ ইলেকট্রন, জোড়টা ভেঙে বেজোড় হয়ে যাবে, তাই না? এই জন্য দেখা যায় যে P2O3, তারপরে P2O5, এদের স্ট্রাকচার বানানোর জন্য তোমার কোনো ধরনের সন্নিবেশ বন্ধনের প্রয়োজন হয় না। দেখো ফসফরাস, P2O3। আর যখন আমরা P2O5 এর কাছে চলে যাব, তখন এই যে ফসফরাসের দেখো 5টা হাত সে বানাইতে পারবে, 1 2 3 4, এই যে 5। বুঝা গেল? সো P2O5 এর মধ্যে তোমার কোনো সন্নিবেশ বন্ধনের প্রয়োজন নাই, তাই না? প্রয়োজন নাই। সো এই জিনিসটা কিছু বোঝাচ্ছিল, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই গ্রুপ 15 এবং 16 তারা খুব মানে ক্লোজলি একসাথে বিক্রিয়া করে, ঠিক আছে? আচ্ছা, দৃষ্টি দে, তুমি আজকের ক্লাসে প্রথম? আচ্ছা, একটা কাজ করো না, তুমি আগের ক্লাসগুলো দেখে তারপরে করো। হ্যাঁ, তোমার জন্য আমার একটা সাজেশন হইলো, অবশ্যই প্রথম থেকে সবগুলা দেখে আসবা, তা না হলে ভাই মাঝখানে কিছু বুঝবা না, অনেকগুলা কনসেপ্ট পড়ানো হয়েছে। সো যারা আজকে প্রথম, তারা কাইন্ডলি আগের ক্লাসগুলো দেখে ফেলো এই সময়ের মধ্যে, ঠিক আছে? আর তোমাদের তো এখন স্কুল কলেজ মনে হয় কিছুটা রিল্যাক্স আছে, তাই না? অনেক কলেজ বন্ধ দিতেও পারে, তাইলে বেটার। ও, আজকে এটা নিয়ে কথা বলবো, দাদুরা জানতে চাই সেকশনের মধ্যে কথা বলবো যে তোমরা সেহরিতে কি খাবা।
যাতে সারাদিন তুমি তরতাজা থাকতে পারো। ইফতারে কি খাবা আর রাতে কি খাবা, ঠিক আছে? সবাই কি শুনতে রাজি আছো? বিপু তুমিও প্রথম? না রে ভাইয়া, এই যারা প্রথম আছিস তারা বুঝবি না কিছু, লিটারেলি ট্রাস্ট মি, অনেক কিছুই তোমরা বুঝতে পারবে না। আগের গুলো দেখে আসো। ইয়েস, সবাই রাজি। সো কিভাবে রমজান মাসে তোমাকে ডায়েট প্ল্যানটা সাজাইতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, গেল। তারপরে আমরা চলে যাচ্ছি ভাইয়া গ্রুপ 17 এর কাছে, ঠিক আছে? গ্রুপ 17তে আমরা প্রত্যেকে জানি যে হ্যালোজেন মৌলগুলো থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ট্যানিসিন। এখন এরা খুবই তড়িৎ ঋণাত্মক, বুঝছো? এরা না খুবই তড়িৎ ঋণাত্মক, মানে এরা জাস্ট ইলেকট্রন গ্রহণ করতে চায়, এরা হলো ইলেকট্রন গ্রহণ করতে চায়। এবং খেয়াল করে দেখবা এই যৌগগুলা ধাতুর সাথে বিক্রিয়া করে হ্যালাইড যৌগ তৈরি করে, বুঝছো? তারপরে এরা না বিক্রিয়ার মধ্যে খুব সহজে বের হয়ে যেতে চায়, শুধু ইলেকট্রন গ্রহণ করে তারা খালি অষ্টক পূর্ণ করতে চায়। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট একটু দেখো, এরা ধাতুর সাথে বিক্রিয়া করে হ্যালাইড যৌগ তৈরি করে, আয়নিক হ্যালাইড যৌগ তৈরি করে, আয়নিক হ্যালাইড যৌগ তৈরি করে। এরপরে হ্যালোজেন সময় সক্রিয়তার ক্রম, ফ্লোরিনের সক্রিয়তা অনেক বেশি, সে প্রচন্ড গতিতে সে বিক্রিয়া করতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়, ঠিক আছে? আবার হ্যালোজেনের সাথে কোনো ধাতুর বিক্রিয়া সংশ্লিষ্ট ধাতুর সক্রিয়তা সিরিজে অবস্থানের পরেও নির্ভরশীল। কি জানো? হ্যালোজেনের সাথে কোনো ধাতুর বিক্রিয়া সংশ্লিষ্ট ধাতুর সক্রিয়তা সিরিজে অবস্থানের উপর নির্ভরশীল। এই লাইনটা লাগবে না তোমার, ঠিক আছে? এবার কেটে দাও, এবার অটোমেটিক পরেই বুঝবা। ওকে, ওকে। যেগুলো লাগবে না চাইলে রিডিং করে রাখতে পারো, বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষায় আসে না। আচ্ছা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো, এই হ্যালোজেনের সাথে ক্ষারের বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখো, এই টপিকটা লিখো, হ্যালোজেনের সাথে ক্ষারের বিক্রিয়া। এবং তোমরা খেয়াল করে দেখবা বিগত এইচএসসি তে এবং অ্যাডমিশনে দুইটা জায়গা থেকে এই প্রশ্নটা আসছে, বুঝছো? দুইটা জায়গা থেকে এই প্রশ্নটা আসছে। তো বিক্রিয়াটা কেমনে হয়? কস্টিক সোডা বা কস্টিক পটাশ, আমরা জানি কস্টিক সোডা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড আর কস্টিক পটাশ হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। এদের সাথে হ্যালোজেনের বিক্রিয়াতে অসামঞ্জস্য বিক্রিয়া হয়, অসামঞ্জস্য বিক্রিয়া। লাইনটা লিখো। তারপরে এই দুটা বিক্রিয়া লিখবা, এরপর আমি বুঝাবো যে হোয়াট ইজ ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশন। ইয়াসমিন আক্তার, তুমি 5 নাম্বার ক্লাসটা করো নাই? করে চলে আসো, 5 নাম্বার ক্লাসটা করে আসো ছটপট। তাহলে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ঠান্ডা অবস্থায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠান্ডা অবস্থায় এই ক্ষারের সাথে ক্লোরিনটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, তারপরে সোডিয়াম হাইপোক্লোরাইড তৈরি করে আর পানি তৈরি করে। বাট উত্তপ্ত অবস্থায়, দেখেন বাচ্চারা, উত্তপ্ত অবস্থায় এই ক্লোরিনটাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে আর পানি তৈরি করে। শুরুতে আমি এই যৌগ দুইটার নাম শেখাবো, যে নামটা কেমনে হইছে, তারপরে বিক্রিয়া বুঝাবো। লেখা হইল? হ্যাঁ, এর আগে আরো 5টা ক্লাস হয়েছে। হ্যাঁ, ডান মাসুমা, ডান। ওকে, আমি একটু নামকরণটা তোমাদেরকে শেখাই। দেখেন, অ্যাসিড HClO, HClO2, HClO3, HClO4,
অর্থাৎ এই হ্যালোজেনের তোমার নানান ধরনের যোজনী এবং জারণমান সম্ভব। যেমন এই যৌগের মধ্যে +1, এক্সরে দেখো +3, এইখানে দেখো +5, এইখানে +7। বাট মনে রাখবা ফ্লোরিনের জারণমান কিন্তু শুধুই -1, এটার শুধু -1। বাট ফ্লোরিন ছাড়া ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তাদের এই 1, 3, 5, 7 এই চারটাই হইতে পারে। তাও আমরা আলোচনা করেছি আগের ক্লাসে, একটা একটা করে বেজোড় ভাঙে আর জোড়বদ্ধ ইলেকট্রন ভাঙে আর নতুন করে বেজোড় ইলেকট্রন তৈরি হয়, তাই না? মনে করে দেখো, যারা আমার কথা বুঝো তারা খুবই মজা পাবা ভাই ক্লাসগুলা। আচ্ছা, এবার আমরা 4টা অ্যাসিড পাইছি ক্লোরিনের। প্রত্যেকটা অ্যাসিডের নামের মধ্যে ক্লোরিন থাকবে, কিন্তু শুধু ক্লোরিন অ্যাসিড বলতে তো কোনো অ্যাসিড হয় না। শুধু ভাইয়া ক্লোরিন অ্যাসিড বলতে কোনো অ্যাসিডের নামকরণ হয় না। সো অ্যাসিডের নামকরণ এমন ভাবে হয় যে মৌলটা কেন্দ্রীয় মৌল, যেমন দেখো H2SO3 সালফারের অ্যাসিড, H2SO4 এটাও একটা সালফারের অ্যাসিড, তাহলে নাম কি হবে? এটার নাম হবে সালফিউরাস অ্যাসিড, আর এটার নাম হলো সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ সালফারের নিজের নামে শেষে আস এবং ইক বসাইছে। খেয়াল করে দেখবা যেখানে কেন্দ্রীয় মৌলের জারণমান কম থাকে সেই অ্যাসিডের নামে শেষে বসে আস, আর যেখানে কেন্দ্রীয় মৌলের জারণমান বেশি থাকে সেইখানে ওই মৌলের নামে শেষে বসে ইক। সো সালফিউরাস, সালফিউরিক। ঠিক আছে, আমরা সবাই জানি। হ্যাঁ নাজিফা ঠিক বলছো ভাইয়া, আস এবং ইক বসে। তাইলে এখানে তো অ্যাসিড আছে 4টা, এই ক্ষেত্রে কি করব? এখানে 2টার মধ্যে যেহেতু এখানে 2 এর অধিক আছে, তাই আমরা 2টা করে ভাগ করব। এটা হচ্ছে আমাদের নিয়ম, বুঝছো? যদি 2 এর অধিক থাকে তাইলে যে কোনো আমরা পেয়ার করে ফেলবো। যদি 3টা হয় তাহলে 2টা একটা নিব, 4টা হলে 2টা করে নিব। ঠিক আছে, এর মধ্যে দেখো এই 2টা হইলো মোটামুটি মাঝামাঝি আছে, তাইলে এটা হবে আস, এটা হবে ইক। দেখো ক্লোরিনের আস, তাই ক্লোরাস, ক্লোর আস হইলো। ক্লোরিন এর সাথে আস, আমরা তো আর ক্লোরিনাস বলবো না, তাই না? এটা সুন্দর লাগে না দেখতে ভাইয়া, এটা হবে ক্লোরাস, বুঝলো? এখানে দেখো বেশি ক্লোরিক, ক্লোরিক, ক্লোরিক। একটা হলো ক্লোরাস আর এটা হলো ক্লোরিক। সহজ না? যেমন ভাবে, হ্যাঁ মোহাম্মদ আবু রায়হান ঠিক বলছো যে ফেরাস, ফেরিক, এমন ভাবেই হবে। তাইলে এটা আমরা বুঝলাম, এটা হলো ভাইয়া ক্লোরাস অ্যাসিড আর এটা হলো ক্লোরিক অ্যাসিড, 2টাই অ্যাসিড। কিন্তু আমাদের তো আরো 2টা আছে। যদি কখনো দেখো যে ইক অ্যাসিডের চেয়ে তার জারণমান আরো বেশি, তাহলে আমরা কি যেন বসাই? তোমাদেরকে আমি নামকরণের ক্লাস দিছিলাম, অ্যাসিডের নামকরণ, তোমরা যারা দেখছো তারা বুঝবা। যদি ভাইয়া ইকের চেয়ে আরো বেশি হয় তাইলে একটা প্রিফিক্স বসাইতে হয়, পার, এরপরে যা আছে তাই। পার ক্লোরিক অ্যাসিড, পার নট পলি, এটা হচ্ছে ভাইয়া পার। ঠিক আছে, পিইআর, পার ক্লোরিক অ্যাসিড। এই যৌগটার নাম হলো ভাইয়া পার ক্লোরিক অ্যাসিড। বুঝেছো বাচ্চারা? বলো বাচ্চারা, তোমরা বুঝেছো কিনা? আমার প্রিয় বাচ্চারা, আচ্ছা পাওনি, সমস্যা নেই, আমি আবার গ্রুপে দিয়ে দিব না, আর আজকে তো শেখায় দিচ্ছি। এবার দেখো পার ক্লোরিক অ্যাসিড, এইবার হ্যাঁ ক্লিয়ার। যদি ভাইয়া ক্লোরাসের চেয়ে আবার কম থাকে, দেখো ক্লোরাস মানেই তো কম, তাই না? আস মানেই ভাইয়া কম। যদি আসের চেয়ে আরো কম থাকে তাইলে কম বোঝানোর জন্য, নিচে বোঝানোর জন্য তোমার হাইপো প্রিফিক্সটা বসাইতে হয়। হাইপো, হাইপো, হাইপো মানে কম। হাইপো মানে কি? কম। সো হাইপো তারপরে ক্লোরাস যা আছে, হাইপোক্লোরাস অ্যাসিড লিখে নাও। যদি ক্লোরাস অ্যাসিডের থেকেও কম হয়
তাইলে হাইপো, আর যদি ইক অ্যাসিডের চেয়েও বেশি হয় তাহলে পার। মনে থাকবে? পার। লেখা শেষ হলে ডান লিখো। না, এইচ এর উচ্চারণ হবে না, স্টোমাক। স্টোমাকের মধ্যে কি এইচ এর উচ্চারণ হয়? কখনো কখনো সি এইচ এর উচ্চারণ ক এর মতো হয়। লেখা শেষ হলে ডান লিখো। আমি আরো কিছু প্র্যাকটিস, অ্যাসিডের প্র্যাকটিস করাই দিচ্ছি। ডান। এবার দেখো তাইলে যদি আমরা ব্রোমিন নিয়ে বসাইতাম, হাইপোব্রোমাস অ্যাসিড, ব্রোমাস অ্যাসিড, তোমরা নিজেরা লিখতে পারবা এখন। ব্রোমিক অ্যাসিড, পারব্রোমিক অ্যাসিড, পারব্রোমিক অ্যাসিড। তারপরে আয়োডিন দিয়ে যদি হয়, হাইপো আয়োডাস অ্যাসিড, আয়োডাস অ্যাসিড, আয়োডিক অ্যাসিড, পার আয়োডিক অ্যাসিড, এমন ভাবে হবে। তারপরে আচ্ছা, সালফার এটা পরের ইয়েতে দেখাচ্ছি। তো সেম ভাবে এগুলার নামকরণ করে ফেলবা, বুঝছো? ক্লোরিনের জায়গাতে ব্রোমিন আর আয়োডিন বসাবা, তাইলেই হয়ে যাবে। ক্লোরিনের জায়গাতে ব্রোমিন আর আয়োডিন বসাই দিলেই হবে। কারণ আমি দেখাই দিচ্ছি, এটার নাম হইল কি, আয়োডিক অ্যাসিড, আয়োডিক অ্যাসিড। এটাও পারবা, জাস্ট আয়োডিন বসাই দিলে হবে, আয়োডি, আয়োড বসাই দিলেই হবে। এর থেকে নরমালি আর বেশি যৌগ, এর থেকে বেশি আর সে অক্সিজেন নিতে পারবে না। দেখো মোসাম্মদ সুমাইয়া বেশ ভালো একটা প্রশ্ন করছে যে ভাইয়া যদি এর থেকে আরো বেশি হয়, এর থেকে বেশি হলে কি করব? মজার বিষয় হলো, দেখো তো ক্লোরিন ব্রোমিন আয়োডিনের যোজ্যতা স্তরে ম্যাক্সিমাম ইলেকট্রন কয়টা আছে? স্টার চিহ্ন দিয়ে বড় করে লিখে রাখো এটা। এর যোজ্যতা ইলেকট্রন আছেই 7টা। এর ভাই ইলেকট্রন আছে 7টা। ইলেকট্রন যদি 7টা থাকে তাহলে কি এর 7-এর বেশি আসে দিতে পারবে? তাই সর্বোচ্চ জারণ মান 7, মনে রাখবা এটা। তাই সর্বোচ্চ জারণ মান 7, যোজনী জারণ মান সর্বোচ্চ ম্যাক্সিমাম 7 হবে, এর বেশি কিন্তু কখনো হবে না। ঠিক আছে? এর বেশি জারণ মান কখনোই হবে না। না, অ্যাস্টাটিন টেনিসিন এরা যৌগ গঠন করে না। হ্যাঁ মাইমুনা, বুঝতে পেরেছো। ওকে, তাইলে তোমাদেরকে আমি স্ট্রাকচারটা একটু দেখাই। আয়োডাস অ্যাসিড, আয়োডাস অ্যাসিড হচ্ছে এরকম, এই যে অক্সিজেন, এই যে ভাইয়া আয়োডিন, এই যে হাইড্রোজেন, বুঝছো? আর ইলেকট্রন বিন্যাস করে দেখো, এই আয়োডিনের, নট অনলি আয়োডিন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন সবারই এখানে 3টা লোন পেয়ার ইলেকট্রন থাকে, বুঝছো? এখন এই একটা একটা করে পেয়ার ভাঙবে আর 2টা করে হাত খালি হবে। তো এইভাবেই দেখো, এই যে আমি যদি আরেকটা পেয়ারকে ভেঙে দেই, তাইলে এখান থেকে এই যে 2টা হাত খালি হবে। এই তো, এটা হলো আয়োডাস অ্যাসিড। তারপরে আরো 2টা হাত ভেঙে দাও, নিচের এই 2টা হাত ভেঙে দিলে আরো 2টা হাত উন্মুক্ত হবে। এই, তারপরে এই 2টা ইলেকট্রনকে আবার ভেঙে দিলে, জোরকে ভেঙে দিলে আর একটা অক্সিজেনকে সে নিতে পারবে। এই দেখো, তোমরা কি স্ট্রাকচারটা বুঝতে পারছো?
হ্যাঁ, এখন এই চ্যাপ্টার খুব সহজ লাগবে, অবশ্যই সহজ। তাইলে আরেকবার আমি ক্লিয়ার করবো। এই যে দেখো, নরমালি আয়োডিন বা ক্লোরিন ব্রোমিন যাই বলো না কেন ভাইয়া, তাদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসে দেখবা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হলো এরকম 3s2 3p5 1 2 3 4 5। তুমি যদি ব্রোমিনের কথা বলো তাহলে এটা হবে 4s2 4p5, আর আগের সব সেম। বাই দ্য ওয়ে 3d ফাঁকা, এটার মধ্যে থাকবে 4d ফাঁকা। আর তুমি যদি আয়োডিনের কথা বলো, এখানে হচ্ছে ভাইয়া 5s2 5p5 4 5, আর 5d থাকবে ফাঁকা। সো যেটা হয়, এই একটা একটা করে জোর ভাঙে, আর একটা করে হাত, দুইটা করে হাত উন্মুক্ত হয়। এই তো, বুঝছো? নরমালি তার যোজনী হচ্ছে 1, এই পেয়ার ভাঙলে হয়ে যাবে 3, এই পেয়ারটা ভাঙলে হয়ে যাবে 5, এই পেয়ারটা ভাঙলে তার যোজনী হয়ে যাবে 7। এইভাবেই দেখা যায় এই আয়োডিন শুরুতে তার 3টা থাকে লোন পেয়ার ইলেকট্রন, একটা থাকে যোজনী। তারপরে আবার দেখা যায় আরেকটা পেয়ার যখন ভেঙে যাবে তখন তার 2টা লোন পেয়ার থাকবে, আর টোটাল হাত হয়ে যাবে 3টা। আরেকটা পেয়ার ভাঙলে এই আয়োডিন বেচারার এই যে এবার হাত হয়ে যাবে 5টা, 5। আর এটাও যদি সর্বশেষে ভেঙে ফেলে, 5s এর এই দুটাও যদি ভেঙে ফেলে, তাহলে কিন্তু এই আয়োডিনের হাত হয়ে যাবে একদম 7টা, 1 2 3 4 5 6 7। অর্থাৎ মানে 7টা 10 হাতি দুর্গার মতো সে সবাইকে ধরতে পারে। বুঝছো? গ্রুপ না, এই 4টা না, আরো অ্যাসিড সম্ভব গ্রুপ 17তে, আরো অনেকগুলো অ্যাসিড সম্ভব, এই আর কি। সো এইভাবে তারা যৌগ গঠন করে। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। সো এই যদি হয় অ্যাসিডের অবস্থা, অ্যাসিড থেকে এবার আমরা লবণ তৈরি করব। এই যে দেখেন বাচ্চারা, অ্যাসিড থেকে আমরা কি করব, এবার আমরা লবণ বানাবো। লবণের নামটা দেখো, লবণের নামকরণটা দেখো। এই আস অ্যাসিড থেকে লবণের নামের দুইটা অংশ থাকে। লবণের নামের দুইটা অংশ থাকে, একটা হলো ভাইয়া ক্যাটায়নের নাম। আমি কিন্তু নামকরণ এই চ্যাপ্টারের শেষে আর তেমন খুব বেশি এটা পড়াবো না, কারণ আগে ভাগেই নামকরণগুলো আমি পড়ায় দিচ্ছি। আর এটা হলো ভাইয়া অ্যানায়নের নামকরণ। ক্যাটায়নের নাম সবসময় ওই মৌলের নাম অনুযায়ী হয়। ক্যাটায়নের নামটা সবসময় তার মৌলের নাম অনুযায়ী হয়, তার নিজের মৌলটার যে নাম আছে ভাইয়া, ওই মৌলটার নাম, ঠিক আছে? আর অ্যানায়নের নাম এটা আবার নানান ধরনের হয়। যেমন অ্যানায়নের নামের শেষে তোমার আইডিই বসতে পারে, যেমন ধরো ক্লোরাইড, ব্রোমাইড, অক্সাইড, এরকম। অ্যানায়নের নামের শেষে এট বসতে পারে, এট, ক্লোরেট, সালফেট, ফসফেট, আইডিই, আইটিই, সালফাইট, ক্লোরাইট, নাইট্রাইট, এরকম। আবার বসতে পারে এটিই। এরা কখন বসে? যেমন দেখো, আইডিই যখন বসে দেখতে পাবা একটা মাত্র পরমাণুর উপরে নেগেটিভ চার্জ। একটা মাত্র পরমাণুর উপরে নেগেটিভ চার্জ হইলে আমরা নরমালি তার নামকে বলি আইড, ক্লোরাইড, অক্সাইড, ব্রোমাইড, আয়োডাইড, এরকম, ঠিক আছে? তারপর ধরো যে হাইড্রোক্সাইড, তারপরে এই যে ফসফাইড, তারপরে দেখো এই যে নাইট্রাইড। হাইড্রোক্সাইডটা একটু ব্যতিক্রম, আর বাকি সব ক্ষেত্রেই একটা মাত্র পরমাণুর উপরে যখন নেগেটিভ চার্জ থাকে তখন আমরা বলি আইডিই, আইড। আর আইটিই কখন বলি? দেখো ভাইয়া, আস অ্যাসিড থেকে যখন আসে, আস অ্যাসিড থেকে যখন আসে তখন আমরা নামের শেষে বসাই আইট। যেমন দেখো, নাইট্রাস অ্যাসিড, এখান থেকে যে অ্যানায়নটা আসে তার নাম হইল নাইট্রাইট। নাইট্রাস অ্যাসিড থেকে আসলো তাই নাম হয়ে গেল নাইট্রাইট। বুঝছো? মিলায় দেখো, তোমরা ছোটবেলা থেকে এই প্রবলেমগুলো ফেস করতেছো, আমি জানি, নামকরণের, যে ভাইয়া আইট এট কখন হয়। তারপরে দেখো, ফসফরাস বা সালফিউরাস অ্যাসিড থেকে H2SO3, সালফিউরাস অ্যাসিড,
তো সালফিউরাস অ্যাসিড থেকে যে অ্যানায়নটা আসে এটাকে আমরা বলবো সালফাইট। সালফাইট। ফসফরাস অ্যাসিড থেকে যে অ্যানায়নটা আসে এটার নাম দিব ফসফাইট। ঠিক আছে। তারপরে ধরো ক্লোরাস অ্যাসিড থেকে যে অ্যানায়নটা আসে ClO2 এটার নাম হইলো তোমার ক্লোরাইট। নামের শেষে ITE বসবে। তারপরে হাইপোক্লোরাস অ্যাসিড থেকে যেটা আসে ClO- এটার নাম হয়ে যাবে হাইপোক্লোরাইট। আচ্ছা, তোমরা একটু সুন্দর করে লিখে নাও, বুঝছো? আমি না এখন সাজাইতে পারি না এই লেখাটা। সো আস অ্যাসিড থেকে যে অ্যানায়নটা আসে তার নামের শেষে আমরা বসাবো আইট, নাইট্রাইট, সালফাইট, ফসফাইট, ক্লোরাইট, হাইপোক্লোরাইট, এরকম। ঠিক আছে। আর সর্বশেষ এট। এটটা আমরা কখন বসাই? যখন ইক অ্যাসিড থেকে, ইক অ্যাসিডের থেকে যে অ্যানায়নটা আসে, ইক অ্যাসিডের থেকে যে অ্যানায়নটা আসে তাকে আমরা বলি এট। যেমন দেখো, নাইট্রিক অ্যাসিড থেকে আসলো নাইট্রেট। একটু ক্ষমা করবা, আমি গোছায় লিখি নাই, এটা আমি যেন তেন ভাবে লিখে ফেলতেছি, বাট তোমরা একটু সুন্দর করে লিখো। হ্যাঁ, তোমরা একটু সুন্দর করে লিখো। হ্যাঁ, অক্সালিক অ্যাসিড থেকে অক্সালেট, এই তো। তারপরে ধরো সালফিউরিক অ্যাসিড থেকে যেটা আসছে তার নাম হলো ভাইয়া সালফেট। মিলায় দেখতে পারো বইয়ের সাথে, সালফেট। ফসফরিক অ্যাসিড থেকে যেটা আসে এটাকে আমরা বলি ফসফেট, অর্থাৎ এদের নামের শেষে ATE। ঠিক আছে, আশা করি একটা ক্লিয়ার তোমাদের, মানে একটা কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ClO এর যোজনী -1, তাহলে নামের শেষে না -1 হইলে যে আইড হবে তা না, আমি বললাম একটা মাত্র অ্যানায়ন সিঙ্গেল অ্যাটমের উপর থাকবে, সিঙ্গেল অ্যাটম। সিঙ্গেল অ্যাটমের উপরে যখন মাইনাস চার্জ থাকে তখন IDE বসে, বাট এটা একটু ব্যতিক্রম, আগেই বললাম। হাইড্রোক্সাইড, তারপরে ধরো যে বাইসালফাইড, এদের নামের শেষে IDE বসতেছে। আর বাকি যে সমস্ত মূলক আছে, পরমাণু গুচ্ছ আছে, ঠিক আছে, মূলক বা পরমাণু গুচ্ছ, তাদের নামের শেষে হয় এট বসবে নয়তো আইট বসবে। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। ধরো এগুলা কি আমরা নিজেরা যখন মানে শিখছি, আমরা একটু মিলাই মিলাই দেখছি যে আসলেই তো নামকরণ গুলো তেমন ভাবেই হয়েছে, তাই না? এই আর কি। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটেট। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটেট। যেমন দেখো এই যে CH3COOH, নাম কি? অ্যাসিটিক, তাই না? অ্যাসিটিক অ্যাসিড। তাইলে এটার যখন এটা লবণ হবে নামটা কি হবে? সোডিয়াম। ধাতুর নাম, ক্যাটায়নের নাম তার ধাতুর নাম অনুযায়ী হবে। তো সোডিয়াম অ্যাসিটিকটা হয়ে যাবে অ্যাসিটেট। এই তো, যেখানে জাস্ট আইসি ছিল সেখানে হয়ে যাবে ATE। এতটুকুই জাস্ট আমাদের কাজ। আইসি এর জায়গাতে কি হয়ে যাবে? ATE হয়ে যাবে। তারপর আর কি এক্সাম্পল দিব? এই যে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এটার নাম হইল কি? অক্সালিক অ্যাসিড। এখান থেকে যখন আবার লবণ তৈরি হবে,
এই যে হাইড্রোজেনটা উঠে যে পটাশিয়াম বসলো, তাইলে এটার নাম হয়ে যাবে পটাশিয়াম অক্সালেট। পটাশিয়াম অক্সালেট, ঠিক আছে, অক্সালেট। যে কোনো অ্যাসিডের নাম আমাকে বলো, এখান থেকে আমি তোমাকে তার লবণ একটা বানায় দেখায় দিব, ঠিক আছে। ব্রেক লাগবে আদৌ? কত পড়ানোর আছে, তাই না? আমি তো দেখি ক্লাসে ঢুকলেই কোন দিক দিয়ে যেন ক্লাসটা শেষ হয়ে যায়, কিছু বলারও টাইম পাই না। হ্যাঁ আদিব, আগের ক্লাসগুলো করবা, 100% আগের ক্লাসগুলো করবা, তা না হলে আজকের ক্লাস বুঝবা না, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানয়েট। তারপরে আরো কত অ্যাসিড আছে, আর কি অ্যাসিড দিব? আর কি অ্যাসিড দেওয়া যায়? ধরো যে এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিডে কি থাকে? 6টা কার্বন থাকে, CH2 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 COOH, ইহাকে বলে এডিপিক অ্যাসিড। তো এখান থেকে আমরা যে সল্টটা বানাবো হাইড্রোজেনের জায়গাতে একটা ধাতুকে দিয়ে, এর নাম হয়ে যাবে এডিপ্যাট, এডিপ্যাট সল্ট, ঠিক আছে, এডিপ্যাট সল্ট হয়ে যাবে, মানে হাইড্রোজেনের জায়গাতে অন্য কিছু একটা বসো। এরপরে ধরো পাইরুভিক অ্যাসিড, নাম শুনছো? পাইরুভিক অ্যাসিড, এটার নাম হইল পাইরুভিক অ্যাসিড। সো এখান থেকে হয়ে যাবে পাইরুভেট, সোডিয়াম পাইরুভেট, পটাশিয়াম পাইরুভেট বা ক্যালসিয়াম পাইরুভেট। এটার নাম হয়ে গেল সোডিয়াম পাইরুভেট। হ্যাঁ, বায়োলজিতে শুনছো। তারপরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটেট, মনে পড়ে? ক্রেবস সাইকেলের মধ্যে অনেকগুলা ছিল, সবগুলো হচ্ছে জৈব অ্যাসিড, বুঝছো, বা জৈব অ্যাসিডের লবণ। হ্যাঁ, টার্টারিক অ্যাসিড থেকে টার্টারেট। এই তো, দারুণ, ঠিক এই কাজটাই তোমরা করবা, ঠিক আছে। যেমন টার্টারিক অ্যাসিডের স্ট্রাকচার কারো জানা আছে? আমার আছে। কি জানো? এটা বোধ হয় এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, বুঝছো। সো এই টার্টারিক অ্যাসিড থেকে যখন এই দুটা হাইড্রোজেন চলে যাবে, তখন আমরা বলবো টার্টারেট। টার্টারেট, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই নামকরণটা বুঝলাম। তো এবার আমরা যাব হচ্ছে ওই যে আমরা বিক্রিয়া করতেছিলাম। আচ্ছা, আমি 2 মিনিট পরে ব্রেক দিব না, তোমরা খুব করে চাচ্ছ যে ভাই একটা ব্রেক দেন, একটু একটা ব্রেক দেন। ওকে, দিলাম। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এদের সাথে আমরা কার বিক্রিয়া দিব মনে আছে? এই যে আমরা হ্যালোজেন গুলার বিক্রিয়া দিচ্ছিলাম। বাচ্চারা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এই বিক্রিয়াটা পড়াই, তারপরে তোমাদের একটা ব্রেক দিচ্ছি, ঠিক আছে, 5 মিনিটের। ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ ল্যাকটিক অ্যাসিড আছে। তো যদি আমি ঠান্ডা অবস্থায় বিক্রিয়া করি,
তাইলে দুই ধরনের যৌগ তৈরি হবে। এই দেখো, আমি ব্রোমিনটাকে এমন ভাবে ভাঙি, সোডিয়ামটাকে এমন ভাবে ভাঙি, সোডিয়াম প্লাস হাইড্রোক্সিল মাইনাস। তো এই প্লাস মাইনাসকে দুইটা ব্রোমিনের সাথে দিয়ে দাও। ধরো যে এটাকে দিলে এটার সাথে আর এটাকে দিলে এটার সাথে, ঠিক আছে? সবসময় এমন ভাবে মাথায় রাখবে, এটা কিন্তু অ্যাডমিশনে আসার মতো প্রশ্ন। এই দেখো, সোডিয়াম ব্রোমাইড তৈরি হলো একটা, আর তৈরি হবে সোডিয়াম তোমার OH, সরি HOBr, তাই না? এটাই তো তৈরি হওয়ার কথা। হ্যাঁ, সংকেত দেখে বোঝা কষ্টকর, বাট এই হয়ে যাবে। হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড থেকে সাইট্রেট, আবির সাইট্রিক অ্যাসিড থেকে হবে সাইট্রেট, ঠিক আছে? C6H8O7 ওটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড। তো তিনটা হাইড্রোজেন সরাই দিলে এখান থেকে চলে আসবে সাইট্রেট, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিড থেকে সাইট্রেট। সো এই সোডিয়াম ব্রোমাইড, এই যে প্লাস মাইনাস, এই যে ভাইয়া, এই যে মাইনাস প্লাস, ঠিক আছে? আমরা এই ব্রোমিনটাকেও প্লাস মাইনাস হিসেবে ভেঙে দিব। এই এটা একটা মেকানিজম আছে, ইলেকট্রোমেরিক ইফেক্ট বলে এটাকে আমরা। ওকে, যাই হোক, এটা যেহেতু একটা অ্যাসিড আর সলিউশনে আছে ক্ষার, তাই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে আবার NaOBr আর H2O তৈরি করবে। বলো, বুঝাইতে পারলাম কিনা? সো আলটিমেটলি সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম হাইপোব্রোমাইট এবং পানি তৈরি করবে, ঠিক আছে? HOBr হচ্ছে হাইপোব্রোমাস অ্যাসিড, HOBr হচ্ছে ভাইয়া হাইপোব্রোমাস অ্যাসিড, ঠিক আছে? এরপরে ধরো আমি এই বিক্রিয়াটা দিয়ে যদি বুঝাই 15°C তাপমাত্রা, মানে ঠান্ডা অবস্থায় সবসময় তাপমাত্রা বলাও থাকে না, বলে যে ঠান্ডা অবস্থায় বা রুম টেম্পারেচারে, তখন কি হবে? এই যে পটাশিয়াম ব্রোমাইড তৈরি হইলো, আর ভাইয়া আর তৈরি হবে হচ্ছে HOBr, হাইপোব্রোমাস অ্যাসিড। কিন্তু ভাইয়া অ্যাসিড তো থাকবে না, কারণ এখানে একটা ক্ষার আছে, তাই এই অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে ফেলে, ঠিক আছে? তুমি KOBr লিখো অথবা KBrO লিখো, একই অবস্থা। তুমি যদি OBrও লিখো তাও কোনো সমস্যা নাই, OBr এটা লিখো, অথবা KBrO এটা লিখো, একই। এটাকে আমরা বলবো পটাশিয়াম হাইপোব্রোমাইট, ব্রোমাইট, ঠিক আছে? হাইপোব্রোমাইট। আর এটা হলো কি? NaBr, সোডিয়াম ব্রোমাইড। সো প্লাস মাইনাস, তোমাদের কাজ হচ্ছে এইভাবে প্লাস মাইনাস আকারে ভেঙে দেওয়া। আচ্ছা ভাইয়া, ব্রোমিনের ভেতরে একটা প্লাস আর একটা মাইনাস কেন? এটাও আর একটা ভালো প্রশ্ন। নর্মালি ব্রোমিনের মধ্যে কোনো প্লাস মাইনাস থাকে না, কিন্তু যখনই এই যে হাইড্রোক্সিল বাবাজি এসে অনেকগুলা ইলেকট্রন নিয়ে এসে ব্রোমিনকে একটু প্রলোভন দেখাবে, বুঝছো? কি হবে জানো মোহাম্মদ আবু? NaHG, ওটা সোডিয়াম মার্কারের একটা অ্যামালগাম, সংকর ধাতু। ওটা এখানে না রে বাবা, সোডিয়াম মার্কারেরটা, এটাকে আমরা বলি সোডিয়াম অ্যামালগাম মোহাম্মদ আবু, বুঝছো? NaHG এটা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম, মার্কারি যুক্ত সংকর ধাতুকে আমরা অ্যামালগাম বলি। যাই হোক, আমরা যেখানে ছিলাম, খুব ভালো প্রশ্ন করছে যে ভাইয়া এখানে প্লাস মাইনাস কেন আসলো? ব্রোমিন তো হচ্ছে একটা প্রতিসম মৌল, তাই না? তো এখানে প্লাস মাইনাস কেন আসলো? তো প্লাস মাইনাস আসার কারণটা একটু বুঝো, একটা প্রলোভন টাইপের কিছু নিউজ দেখো না?
যে বিয়ের প্রলোভন নেই, কিছু একটা হয়েছে, পরে মামলা করতে গেছে। তো ব্যাপারটা এরকম আর কি। তো এই হাইড্রোক্সিল সে অনেকগুলো ইলেকট্রন নিয়ে আসছে। ব্রোমিন তাদের তো ইলেকট্রন লাগেই, তাই না? তো হাইড্রোক্সিল এখানে ইলেকট্রনের প্রলোভন দেখাচ্ছে। কালার চেঞ্জ করি। এই যে হাইড্রোক্সিল বলতেছে, এই যে দেখো ব্রোমিন আমার কাছে অনেক ইলেকট্রন আছে, তো তুমি তার ইলেকট্রন ছেড়ে দাও, তুমি তাকে ছেড়ে দাও। ঠিক আছে, ব্রোমিন বলছে ওকে ঠিক আছে, ইলেকট্রন ছেড়ে দিব। কারণ সে যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? আর এ ব্রোমিন যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে সে কি হবে? মাইনাস হবে। সো এরকম ভাবে হাইড্রোক্সিলের ইলেকট্রনের প্রলোভন পেয়ে এই ব্রোমিন সে ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সে হয়ে যায় প্লাস এবং এই ব্রোমিনটা হয়ে যায় মাইনাস, এবং এটাকে বলা হয় ইলেকট্রোমেরিক ইফেক্ট। ঠিক আছে, এটাকে আমরা রসায়নের ভাষায় বলি ইলেকট্রোমেরিক ইফেক্ট। অর্থাৎ যখন ইলেকট্রনের প্রলোভনে, ইলেকট্রনের লোভে কেউ একজন ইলেকট্রন ছেড়ে দেয়, সেই ইলেকট্রনের লোভটা কে দেখাবে? অন্য আরেকজন দেখাবে। ঠিক আছে, সো এই ধরনের প্রভাবকে আমরা বলি ইলেকট্রোমেরিক ইফেক্ট। সো ইলেকট্রোমেরিক ইফেক্টের মাধ্যমে আমরা দেখতে পাইছি যে হাইড্রোক্সিল এই তার ইলেকট্রনটা এই ব্রোমিনকে দিবে, এই ব্রোমিন তখন তার নিজের ইলেকট্রনটা অন্য কাউকে দিয়ে দিবে। সো হাইড্রোক্সিল যখন এই ব্রোমিনকে ইলেকট্রন দিবে তখনই কি হয়ে যাবে? HBr হয়ে যাবে, তাই না? এই যে ব্রোমিনের সাথে হাইড্রোক্সিলের বন্ধন তৈরি হইলো। এখন এটা তো একটা অ্যাসিড, অ্যাসিড এই ক্ষারের সাথে বিক্রিয়া করবে, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে। এই যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করবে HBr, এটা বিক্রিয়া করবে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো এখানকার আবার H+ OH- আর OBr- সোডিয়াম প্লাস, এরা যুক্ত হয়ে সোডিয়াম হাইপোব্রোমাইট প্লাস পানি তৈরি করবে। আমি কি বোঝাতে পারলাম? সো এবার তোমরা চাইলে দুইটা আলাদা বিক্রিয়া করতে পারো, দুইটা আলাদা বিক্রিয়া করে একসাথে যোগ করতে পারো, বাট আমি বলবো না যে ভাই আলাদা বিক্রিয়া করো, সহজ জিনিস। সো এখান থেকে তুমি যেটা করবে একবার এক লাইনে লিখে ফেলবা যে পটাশিয়াম ব্রোমাইড তৈরি হবে, হাইপোব্রোমাইড তৈরি হবে, পানি তৈরি হবে। অল ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা একটু টেম্পারেচারটা বাড়ায় দিব। বুঝছো, টেম্পারেচার বাড়ায় দিলে সেই ক্ষেত্রে হাইপোব্রোমাইটের জায়গাতে ব্রোমেট তৈরি হবে, একটা অক্সিজেনের জায়গাতে তিনটা অক্সিজেন যাবে। তো খেয়াল করে দেখো, আমরা অক্সিজেন টেম্পারেচার বাড়ায় দিলাম, তো পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন দিয়ে করি, এটা ক্লোরিন, এক্ষেত্রে টেম্পারেচার হবে কত? 70°C। এটা 65 থাকতে পারে, 75 থাকতে পারে, 80 থাকতে পারে, 70ও থাকতে পারে। মনে রাখবা এরকম না যে শুধু 70ই থাকবে। তো অ্যাডমিশনে গেলে ছেলেপেলেরা কনফিউজড হয়েছে যে ভাইয়া বইয়ে তো 70 দেওয়া ছিল, পরীক্ষায় তো আসছে 80°তে, তখন কি করব? আরে ভাই 70 যা 80 তাই। ঠিক আছে, এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে হিউজ গ্যাপ যখন হবে 15-20°তে চলে আসলে তখন বিক্রিয়া অন্য কিছু হবে। বুঝা গেল? তো এরা কাছাকাছি। এই ক্ষেত্রে যখন টেম্পারেচার বাড়ায় দিব তখন দেখা যাবে কি আর হাইপার ব্রোমাইড তৈরি হবে না, তখন তৈরি হয়ে যাবে ব্রোমেট, BrO3। সরি, ক্লোরিন আছে না, আমি তো ক্লোরিন দিছি, পটাশিয়াম ক্লোরাইড, আর তৈরি হবে ক্লোরেট, ClO3, আর পানি। সমতা করা জরুরি না। বুঝা গেল? টেম্পারেচার যত বাড়ায় দিবা সেই ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণটা তত বাড়তে থাকবে। থ্যাংক ইউ ভাই, আপনার ক্লাসগুলো একদম সেরা হয়। অ্যাকচুয়ালি সবার ক্লাসই আলহামদুলিল্লাহ সেরা হয়। তোমাদেরকে এটা আত্মস্থ করতে হবে, বুঝে নিতে হবে যে টিচাররা কিভাবে পড়াচ্ছেন। টিচারদের ওয়েতে তুমি যদি বুঝতে পারো, একটা টিচারের কাছ থেকে তুমি ইনসেইন লেভেলের তথ্য নিয়ে যেতে পারবা। ঠিক আছে, ওকে, ব্রেক দিচ্ছি 5 মিনিট। তাইলে আমরা আসবো কয়টায়? 9:05 আসবা।
এখনই ক্ষুধা লেগে গেছে? কে রে, এত তাড়াতাড়ি ক্ষুধা লাগলে হবে? ও হ্যাঁ, আমরা তো 1 ঘন্টা পিছিয়ে গেলাম না জীবন থেকে, নাকি আগায় গেলাম? শেষ। আচ্ছা, তাহলে আমরা এই ঘাড়ের সাথে এদের বিক্রিয়া দেখলাম। এই জন্যই আমি 5 মিনিটের কথা বলি। আর বাকি দেখা যায় কি 10 মিনিটের কথা বললে 15 মিনিট পরে আসবে, আর 5 মিনিটের কথা বললে 10 মিনিট পরে আসবে। ভাইয়া, আমার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম, আমি কিভাবে রিকভার করব? সো তুমি কিভাবে বুঝেছো যে তোমার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কম? তুমি কি ব্লাড টেস্ট করাইছো? করতে পারো ব্লাড টেস্ট, এই হরমোন টেস্ট করে আসতে পারো যারা ছেলেরা আছো। টেস্টোস্টেরনের মাত্রা বা সবাই, থাইরয়েড হরমোনের মাত্রা কত আছে, টেস্টোস্টেরনের মাত্রা কতটুকু আছে, ঠিক আছে, ওই অনুযায়ী পরে ডাক্তার তোমাকে কিছু সাজেশন দিয়ে দিবে, ঠিক আছে। সো এটা কিন্তু ভালো, কেউ যদি এরকম নিয়মিত বডি চেক আপটা করাও, তার জন্য ইন দ্য লং রান দেখবে যে তুমি অনেক কিছু থেকে সুস্থ থাকবা। এটা ভেরি গুড প্র্যাকটিস। ওকে, গতকালকে আমি একজন আমেরিকান ডক্টরের সাক্ষাৎকার শুনতেছিলাম। গতকাল কয়টা, রাত 10টার দিকে। আমি তো নর্মালি 11টা 11:30 ঘুমায় যাই যদি কোনো কাজ না থাকে। তো 10টার দিকে আমি ফোনটা খুললাম, খান একাডেমি নামে একটা চ্যানেল আছে, নাম শুনে থাকবা, খান একাডেমি। এটা ছিল আমার কলেজ লাইফের আমার সবচেয়ে ভালো বন্ধু। কলেজ লাইফের সব থেকে ভালো বন্ধু হচ্ছে খান একাডেমি, কারণ আমি ওইখান থেকে অনেক কিছু শিখছি। ফিজিক্স, তারপর বায়োলজি, ম্যাথ, কেমিস্ট্রি, অনেক ক্লাস আছে এখানে, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। সো খান একাডেমিতে ঢুকে আমি ভাবলাম যে হেলথ এন্ড মেডিসিন সেকশনে ঢুকে তোমার একটু ইনফ্লামেশন নিয়ে পড়াশোনা করি। তো ওই ডক্টর বলতেছে যে এখনকার তোমার শরীরে যত বেশি ইনফ্লামেশন হবে, পরবর্তী লাইফে তোমার ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপরে তোমার আলজাইমার, ডিমেনশিয়া, তারপর ক্যান্সার, এগুলো হওয়ার চান্স বেড়ে যাবে। এই কথা শোনা যাচ্ছে? কি বলে, কথা শোনা যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। হ্যাঁ, তো ইনফ্লামেশনটা আমাদের বডিতে কমাইতে হবে। এই বডিতে ড্যামেজ ভাইয়া করাই যাবে না। এই ড্যামেজ যত বেশি হতে থাকবে, দেখবা লাস্ট বয়সে যে ডায়াবেটিস শুরু হয়ে গেছে, মানে মনে থাকে না কিছু, ডিমেনশিয়া শুরু হয়ে যাচ্ছে, হিউজ আলজাইমার্স ডিজিজ হয়ে যেতে পারে, তোমার কার্ডিওভাস্কুলার সমস্যা, হার্টে ব্লক হয়ে যেতে পারে, ব্রেইনের তোমার ব্লাড ভেসেলের ব্লক হয়ে যেতে পারে, স্ট্রোক হইতে পারে। দেখো না কত মানুষের স্ট্রোক হইতেছে, হার্ট অ্যাটাক করতেছে। ইস, তো একটু সচেতন হইলেই কিন্তু আমরা এটা প্রতিরোধ করতে পারতাম। আচ্ছা, দাগ হয়েছে না, কথা বলবো না ওটা নিয়ে। সো দেখো, আন্তঃহ্যালোজেন যৌগ, এবার আমরা একটু দেখি ভাইয়া আন্তঃহ্যালোজেন যৌগ এটা মানে কি। আন্তঃহ্যালোজেন যৌগের মানে হইল যারা একই ক্লাসের মৌলগুলোর মধ্যে বিক্রিয়া, দেখো ক্লোরিন আর ফ্লোরিন একসাথে বিক্রিয়া করে সিএলএফ তৈরি করতেছে, মানে দুইটাই হ্যালোজেন। এই হ্যালোজেন গুলা নিজেরা বিক্রিয়া করে তারা এরকম যৌগ গঠন করতে পারে, ঠিক আছে। আবার দেখো, এই সেম টেম্পারেচারে তুমি যদি ফ্লোরিনটা একটু বেশি পরিমাণে সাপ্লাই দাও, যদি 1:1 অনুপাতে সাপ্লাই দাও, তাইলে দেখো সিএলএফ তৈরি হইতেছে। আর ধরো ফ্লোরিনটা অনেক বেশি করে দিচ্ছ, তাইলে সিএলএফ3 হবে। এখানে ভাইয়া প্রশ্ন করতে পারো, যে আমার মাথায় এই প্রশ্নটা আসছিল যে FCl3 হবে না? দেখো তো, আমরা খালি সিএলএফ3 নিয়ে কথা বলতেছি কেন? FCl3 কি সম্ভব না? কোন ডি সাপ্লিমেন্ট খাবো? ভিটামিন ডি সাপ্লিমেন্ট, হ্যাঁ, এটা মাসে একটা করে খাইতে পারো। তুমি অস্টিওডিটা খাও, অস্টিওডি 40,000 IU। তোমাদের বয়স তো 18-র কাছাকাছি হয়ে গেছে, 18 বেশি হইলে অ্যাডাল্ট যারা আছে তারা খাইতে পারে। হ্যাঁ, মানুষের বৃদ্ধ বয়সে স্মরণশক্তি কমে যায়, ট্রু, বাট আমরা এটাকে পিছাইতে পারি, বুঝছো, এটাকে আমরা পিছাইতে পারি, মানে আমরা ভালো রাখতে পারি নিজেদেরকে শেষ বয়সে যাতে ইয়ে হয়। হরমোন প্রবলেম হলে তো অনেক সমস্যা, ডক্টরের সাথে কথা বলে তোমার লাইফস্টাইল মডিফাই করতে হবে, কিছু হরমোনাল সাপ্লিমেন্ট খেতে হবে, এই আর কি। আচ্ছা, সো FCl3 কি হবে না? অ্যান্সার হচ্ছে না ভাইয়া, হবে না, FCl3 সম্ভব না। কারণ ক্লোরিনের একাধিক যোজনী সম্ভব। দেখো ভাইয়া,
ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের একাধিক যোজনী সম্ভব। ওরা চাইলেই ClF তৈরি করতে পারে, ClF3 গঠন করতে পারে, ClF5 গঠন করতে পারে, ClF7ও গঠন করতে পারে। ঠিক আছে, এই যে যোজনী 1, জাস্ট বন্ধন লোন পেয়ার ভাঙবা, নতুন করে বন্ধন তৈরি করবা। এই তো এইভাবে জাস্ট দুটা করে হাত ভেঙে দিলেই হবে। তারপর ClF5, আরেকটা লাগবে, ClF5, ClF7, এইভাবে। সো ফ্লোরিনের একাধিক যোজনী সম্ভব না, বাট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের একাধিক যোজনী সম্ভব। তাই ClF3 পসিবল হলেও FCl3 পসিবল নয়। পারা যাবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে? ClF3 পসিবল হলেও FCl3 পসিবল নয়। শিহাব উল হক, ভাইয়া লুমি ফেস ক্রিম ব্যবহার করে মুখ কালো হয়ে গেল। বোকা। ClF3 ব্যবহার, ট্রাইফেরোটিন ইউজ করলে মুখ কালো হয় না। তবে সাবধান থাকবা, যে জায়গায়, শুধু যে জায়গাটায় তোমার ব্রণ হয়েছে বা একনি হয়েছে ওই জায়গাটাতেই অল্প করে লাগাই দিতে হবে। এরকম না কিন্তু যে ফেয়ার এন্ড লাভলির মতো সারা মুখে মেখে দিবা, নট দ্যাট। এই জন্য বলি সাবধান, যে কোনো ওষুধ ব্যবহার করার আগে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। ঠিক আছে, ওকে। এই বুঝছো, এটা পরীক্ষা আসার মতো কিন্তু ইম্পর্টেন্ট। এই তারপরে দেখো সেম ব্রোমিন এর সাথে বিক্রিয়া করাইতে পারবা, 10 ডিগ্রিতেই বিক্রিয়া করে ফেলে। ঠিক আছে, আন্তঃ হ্যালোজেন যৌগ গেল। এইবার আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ গ্রুপ 18 এর কাছে। গ্রুপ 18 এর কাছে আমরা যাব। তো আজকে আমি তোমাদের জন্য অনেক সময় হাতে রেখেছি। আচ্ছা, গ্রুপ 18 এর মৌলগুলোকে আমরা কি বলি দেখো। গ্রুপ 18 এর যে মৌল ওদেরকে আমরা বলি নোবেল গ্যাস, নোবেল গ্যাস বলি। এদের আরেকটা নাম আছে ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস। এদের আরো নাম আছে, কি জানো? নিষ্ক্রিয় গ্যাস, তাই না? আর আছে মহান গ্যাস। তারপরে এদেরকে আমরা বলি মনো অ্যাটমিক গ্যাস। কারণ এই গ্যাসগুলো একটা মাত্র অ্যাটম দিয়ে তৈরি। যেমন নাইট্রোজেন দেখো 2টা অ্যাটম দিয়ে তৈরি, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, এরা সব 2টা করে অ্যাটম দিয়ে তৈরি। বাট দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো সব একটা একটা করে অ্যাটম ধারণ করে। সো এরা হলো মনো অ্যাটমিক গ্যাস। ঠিক আছে, সো এই হলো অবস্থা, মনো অ্যাটমিক গ্যাস। আর বাকিরা হলো ডাইঅ্যাটমিক গ্যাস, যেমন হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস 2টা অ্যাটম, হিলিয়ামের মধ্যে একটা অ্যাটম, জ্যাননের মধ্যে একটা অ্যাটম, এই ক্রিপ্টনের মধ্যে একটা অ্যাটম। এখন এই যে মৌলগুলা, এদের নামকরণটাও খুব সুন্দর। দেখো ভাইয়া, হিলিয়াম, এই হিলিয়ামটা পৃথিবীতে আবিষ্কার হওয়ার আগে সূর্যে আবিষ্কৃত হয়েছিল। এই সূর্যের গ্রিক নামে হচ্ছে হিলিয়াস, সেইখান থেকে আমরা এটার নামকরণ করছি হিলিয়াম। পৃথিবীতে আবিষ্কারের আগে সূর্যের মধ্যে যে এটা আছে সেটা আমরা প্রমাণ করি, বুঝছো? তারপরে ক্রিপ্টন, এরা তো খুবই নিষ্ক্রিয়, এদেরকে খুব একটা পাওয়া যেত না, বুঝছো? এই ক্রিপ্টন শব্দের অর্থ হচ্ছে তোমার গুপ্ত, ক্রিপ্টোস, গুপ্ত, মানে যেটা একদম লুকায় লুকায় থাকে, যেটাকে খুব একটা পাওয়া যায় না। বাট ক্রিপ্টন অনেক আছে, বাট এটাকে না আমরা খুঁজে পাইনি, কারোর সাথে বিক্রিয়া করে না, একদম ইনার্ট অবস্থায় থাকে, তাই আমরা খুব একটা বিক্রিয়াও করতে পারতাম না, তাই এটাকে আমরা খুঁজেও পাইনি।
তো এইখান থেকে এটার নামকরণটা হয়েছে, এরকম আর কি। তারপর আর্গন কোত্থেকে যেন আসছে আমি জানি না, ওগুলো ইম্পর্টেন্ট না। ক্রিপ্টন এর অর্থ গুপ্ত, এটা একবার আসছিল এমসিকিউতে পরীক্ষায়। আর হিলিয়াস কোথায় আবিষ্কৃত হয় এই প্রশ্নটা আসছিল, যে ভাইয়া এটা সূর্যে আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, ওকে। নার্ড গ্যাস না ভাইয়া, ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস, অভিজাত গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা মনো অ্যাটমিক গ্যাস। এই এখন এখান থেকে আমরা দেখব যে প্রতিটি ক্ষেত্রেই হিলিয়াম ব্যতীত প্রতিটি মৌলের যোজ্যতা স্তর অষ্টকপূর্ণ অবস্থায় থাকে। এই যে আমরা ক্লাস 8 থেকে পড়তেছি অষ্টক অষ্টক অষ্টক, এই অষ্টকটা আসলে আসে থেকে? আসে এই মৌলগুলা থেকে। এরাই সেই কালপ্রিট যারা তাদের যোজ্যতা স্তরে 8টা করে ইলেকট্রন ধারণ করে, এবং এই 8টা ইলেকট্রন ধারণ করার জন্য আমাদের চিন্তার কোনো শেষ নাই। আয় হায়, কোন মৌল 8টা হয়, কোন মৌলের মধ্যে 8টা হয় না, কেউ অষ্টক পূর্ণ, কেউ অষ্টক অসম্পূর্ণ, কেউ আবার অষ্টক সম্প্রসারণ, এই হাবি জাবি করতে করতে না একেবারে আমাদের জীবনটা ধ্বংস, তাই না? সো এরাই হচ্ছে কালপ্রিট, এদের জন্য আমাদের এত পড়তে হয়েছিল। তো এরা অষ্টক পূর্ণ, তাই অনেক নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাই সবাই তাদের মতোই হইতে চায়, এই জন্যই সবাই বিক্রিয়া করে। এবং দেখো অধিকাংশেরই ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা শূন্য। হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম, নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, এদের কিন্তু ইলেকট্রন আসক্তি একেবারে শূন্য। বুঝছো, ইলেকট্রন আসক্তি একেবারে শূন্য, কারণ এরা ইলেকট্রন গ্রহণ করতে চায় না। ঠিক আছে, ফলে এই মৌলগুলা রাসায়নিক ভাবে হয় নিষ্ক্রিয়। জ্যানন এর আয়নীকরণ বিভবের মান 1170, এবং এই মান অক্সিজেনের আয়নীকরণ বিভবের মানের প্রায় সমান। চিন্তা করে দেখো, অক্সিজেন থেকে যদি তুমি ইলেকট্রন বের করতে চাও, তাহলে যে হিউজ পরিমাণে কষ্ট করতে হবে, সেই সেম পরিমাণে এনার্জি তুমি যদি জ্যাননকেও দাও, সেখান থেকেও ইলেকট্রনকে বের করতে পারবা। তার মানে জ্যানন কিন্তু একটা নিষ্ক্রিয় মৌল, তারপরেও দেখা যাচ্ছে তার আয়নীকরণ বিভবের মান মোটামুটি মানে একটা লেভেলের মধ্যে থাকে, 1170। অর্থাৎ তুমি চাইলেই এই জ্যাননটা দিয়ে এবার বিক্রিয়া করতে পারবা। অক্সিজেনের যেরকম বিক্রিয়া করানো যায়, জ্যাননেরও এরকম বিক্রিয়া করানো যায়। ঠিক আছে, আবার অক্সিজেনের পারমাণবিক ব্যাস এবং অক্সিজেনের আণবিক ব্যাস প্রায় সমান। এই জন্য দেখা যায় কি যে জ্যাননের পক্ষে যৌগ গঠন করা সম্ভব, এবং এটা অক্সিজেনের সাথেই এবং ফ্লোরিনের সাথে এরা যৌগ গঠন করে। একটু লিখে রাখো ভাইয়া, এই লাইনটা ইম্পর্টেন্ট। তোমরা আমাকে অনেকবার প্রশ্নটা করছো যে ভাইয়া জ্যানন তো নিষ্ক্রিয় মৌল, কিন্তু তারা বন্ধন কেন গঠন করে, তারা যৌগ কেন গঠন করে? যৌগ গঠন করার কারণ এই যে আয়নীকরণ বিভব, বাকিগুলোর আয়নীকরণ বিভব ইনসাইন লেভেলের বেশি, অনেক বেশি, ওদেরকে দিয়ে খুব একটা বন্ধন গঠন করা সম্ভব না। বাট জ্যানন, এটার আকারটা দেখা গেল কি অনেক বড়। আকার বড় হওয়ার কারণে দেখা গেল যে নিউক্লিয়াসটা, আচ্ছা লিখে নাও তারপর আমি বলতেছি। আকার বড় হওয়ার কারণে, লিখে বলতেছি আর কি, আকার বড় হওয়ার কারণে ওই ইলেকট্রন গুলাকে নিউক্লিয়াসটা খুব সহজে কন্ট্রোল করতে পারে না। এই জিনিসটা লেখা, এই জিনিসটা যে জ্যানন কেন যৌগ গঠন করে, এটার অ্যান্সার হচ্ছে এটা, যে ভাই জ্যাননের আয়নীকরণ বিভবের মান অক্সিজেনের কাছাকাছি, আবার জ্যাননের পারমাণবিক ব্যাস অক্সিজেনের আণবিক ব্যাসের প্রায় সমান, যেটা 400 পিকোমিটার। এই জন্য জ্যাননের পক্ষে যৌগ গঠন সম্ভব, স্পেশালি অক্সিজেন এবং ফ্লোরিনের সাথে। হ্যাঁ, পিএম মানে ভাই পিকোমিটার, পিএম মানে হচ্ছে পিকোমিটার। ওকে, তাহলে এবার আমরা দেখি, এই হইল জ্যাননের নিউক্লিয়াস, চারপাশে অনেক অনেক ইলেকট্রন। গতকালকে মনে হয় বলছিলাম, আমি তোমাদেরকে একটা ভেড়ার পালের গল্প বলবো, ভেড়া, কার মনে আছে? রাখালের গল্প দিয়ে এটাকে আমরা বুঝাবো। ঠিক আছে,
আর এই ধরো নিয়ন, নিয়ন এটা নিয়ন অথবা হিলিয়াম অথবা আর্গন, আর এই হলো জেনন। সবাই গ্রুপ 18 মৌল, তাই না? এখন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন তারা বিক্রিয়া করে না, বাট জেনন বিক্রিয়া করতেছে। আমরা শুরুতেই জানি যে ভাইয়া বিক্রিয়া করার প্রথম শর্ত হলো ইলেকট্রনের আদান প্রদান। বিক্রিয়া করার প্রথম শর্ত কি? ইলেকট্রন আদান প্রদান, তাই না? তো যারা কিনা এই ইলেকট্রন দিতে পারবে বা নিতে পারবে তারাই বিক্রিয়া করবে। জ্যাননের ক্ষেত্রে দেখা যায় কি যে সে ইলেকট্রন দিতে পারে, খুব সহজে না, বাট কঠিন করে হলেও সে দিতে পারে, কষ্ট করে হলেও সে দিতে পারে, এই জন্য জ্যানন বিক্রিয়া করে। তাই কেন ইলেকট্রন দিতে পারে সে? দেওয়ার কারণ হইলো, খেয়াল করবা, ধরে নাও এখানে কি আছে, রহমান বই পড়ার জন্য কিছু বলবেন? বলবো ভাইয়া। রহমানের কাছে 2টা ভেড়া আছে বা 10টা ভেড়া আছে। রহমান একজন রাখাল, গরিব রাখাল। আরেকজন হচ্ছে সৈকত। সৈকতের কাছে আছে ধরো প্রায় 100টা ভেড়া, বড়লোক রাখাল। রহমান হইল গরিব রাখাল আর সৈকত হইল অনেক বড়লোক রাখাল। তো দুইজনেই তাদের ভেড়া নিয়ে বের হইছে ঘাস খাওয়াইতে। ঠিক আছে, চিন্তা করো মরুভূমির মধ্যে তুমি ভেড়া চড়াচ্ছ ঘাস খাওয়ানোর জন্য। সো রহমান একজন গরিব চাষি, গরিব রাখাল। সে 10টা ভেড়াকে নিয়ে খুব সুন্দর এদেরকে দেখভাল করে, এদেরকে খাওয়ায় দাওয়ায়, ভালো খাবার খাচ্ছে নাকি তোমার অন্য কিছু খেয়ে ফেলছে, এই ভেড়াগুলাকে আবার কেউ ধরে নিয়ে যাচ্ছে কিনা, কোনো আবার শিয়াল এসে ধরে নিয়ে যাচ্ছে কিনা, বা নেকড়ে এসে ধরে নিয়ে যাচ্ছে কিনা, সে খুব সুন্দর করে সবাইকে দেখতে পারে, প্রোটেক্ট করতে পারে। ঠিক আছে, কিন্তু মিস্টার সৈকত অনেক ধনী, ধনী রাখাল। সে 100টা ভেড়া নিয়ে চোখে চশমা লাগিয়ে বের হয়েছে। তো ভেড়া তাদের মতো খাচ্ছে, কিছু ভেড়া ওইদিকে ছুটে যাচ্ছে, কিছু ভেড়া ওইদিকে ছুটে যাচ্ছে। হঠাৎ করে একটা নেকড়ে এসে এই ভেড়াটা নিয়ে যাচ্ছে, ওই ভেড়াটাকে খেয়ে ফেলতেছে। ওর কি অত বেশি খেয়াল থাকবে বলতো? সৈকতের কি খেয়াল থাকবে যে এতগুলা ভেড়া নিয়ে এসে বের হইছে, কোন ভেড়া কোন দিকে দৌড় দিচ্ছে, কে কোন দিকে যাচ্ছে, এত খেয়ালই থাকবে না, তাই না? সো এই এই হচ্ছে একটা প্রবলেম, যাদের ইলেকট্রন ভাইয়া অনেক বেশি, অনেক বেশি। দেখা যায় এই ইলেকট্রন গুলা কে যে কোন দিকে দৌড় মারতেছে, কে কোন দিকে চলে যাচ্ছে, এই নিউক্লিয়াসটা সবাইকে এইভাবে আর কন্ট্রোল করতে পারে না। বাট এই যে অল্প কিছু ইলেকট্রন আছে, এই নিউক্লিয়াসটা সবাইকে খুব ভালো মতো কন্ট্রোল করতে পারে। সেই জন্য দেখা যায় যে এরা এই ইলেকট্রন গুলাকে খুব সহজে দিতেও চায় না, আবার তার যেহেতু অষ্টকপূর্ণ সে আবার নিতেও চায় না। বাট এই যেমন অনেক ইলেকট্রন আছে, এই ইলেকট্রন কেউ যদি এসে খাপ করে নিয়ে যায়, যেমন নেকড়ে বেশি ফ্লোরিন, ফ্লোরিন এসে ধরো একটা ইলেকট্রনকে নিয়ে গেল, এই অক্সিজেন, অক্সিজেন এসে একটা ইলেকট্রনকে নিয়ে গেল বা 2টা ইলেকট্রনকে নিয়ে গেল। নিয়ে যাওয়া মানে হচ্ছে শেয়ার করা আর কি, শেয়ার করা, বন্ধন শেয়ার করা। তাহলে এটা তারা চাইলেই করতে পারে। প্লাস জ্যাননের মধ্যে তোমার ফাঁকা ডি অরবিটালও আছে, তাই না? ফাঁকা ডি অরবিটাল আছে, তো চাইলেই তার এই জোড়বদ্ধ ইলেকট্রন গুলাকে ভেঙে ভেঙে ফাঁকা ডি অরবিটালে নিয়ে যেতে পারে। তো এইভাবে তার জোড়বদ্ধ ইলেকট্রন গুলো আস্তে আস্তে বেজোর হইতে শুরু করে। এই যে দেখো নরমালি জ্যাননের ইলেকট্রন বিন্যাস 5s2 5p6, 5s2 5p6, ঠিক আছে? এখন ধরো এই দুইটা এসে ভাঙলো, এই দুইটা ইলেকট্রনকে বেজোর বানায় ফেললে তার 2টা হাত খালি হবে। এখানে দেখো সে 2টা ফ্লোরিনের সাথে সমযোজী বন্ধন গঠন করতে পারবে। এরপরে যদি সে আরো 2টা ইলেকট্রনকে মানে আরেকটা পেয়ারকে ভেঙে ফেলে, তাহলে দেখো সে 4টা বন্ধন গঠন করতে পারবে। অথবা পানির মতো, এই তো 2টা অক্সিজেনকে সে ধারণ করতে পারবে। যদি আরেকটা পেয়ার ভাঙে, দেখো আরেকটা পেয়ার সে ভাঙলো, আরেকটা পেয়ার ভাঙলে কি হবে? একটা পেয়ার থাকবে আর তার 6টা হাত ফাঁকা হবে, 6টা। সর্বশেষ যে পেয়ারটা আছে সেটাও যদি সে ভেঙে ফেলে, আরো 2টা যোজনী উন্মুক্ত হবে, মানে ফাঁকা হবে।
এই তো এইভাবেই দেখা যায় আমরা বাইরে থেকে একটু এনার্জি দিলেই এই পেয়ারগুলা ভেঙে ভেঙে তোমার বেজোর ইলেকট্রন তৈরি হয়ে যায়, এবং সেই বেজোর ইলেকট্রন দিয়েই ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সে সমযোজী বন্ধন গঠন করে। ঠিক আছে? সৈকত বলল, ভাইয়া তার নিজের কক্ষে হাই স্পিডে ঘুরে, তাহলে কিভাবে দান করবে বা বন্ধনে আবদ্ধ হবে? অ্যাকচুয়ালি ইলেকট্রন হচ্ছে তোমার একটা তরঙ্গের মতো, বুঝছো? এখন সে শুধু নিজের নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে এরকম না, সে অন্যের সাথে যখন শেয়ার করবে, মানে অন্যের সাথে শেয়ার হবে, অন্যের নিউক্লিয়াসের চারপাশে সে ঘুরতে পারে। অর্থাৎ এই ইলেকট্রনটা জাস্ট এমন না যে জেননের কাছেই থাকবে। এই ইলেকট্রনটা শেয়ার করলো মানে সে ফ্লোরিনের চারপাশে চলে গেল, সে সব জায়গাতেই এখন দৌড়াবে, সে আর একটা জায়গায় থাকবে না। ঠিক আছে? আমরা কেমিক্যাল বন্ডিং নিয়ে যখন কথা বলবো ইনশাল্লাহ তখন আমরা আলোচনা করতে পারবো। না, এটার ক্ষেত্রে 5টা হাত সম্ভব না জান্নাতুল মাওয়া, তুমি ঠিক বলছো। কারণ একটা পেয়ার ভাঙলে 2টা হাত উন্মুক্ত হয়। 2টা হাত যদি উন্মুক্ত হয় তাহলে দেখো 2 4 6 8 এমন ভাবে তার যোজনী হবে, বেজোড় হবে না। বুঝা গেল? ও, এই ক্লাস টাইম তো প্রায় শেষ। ঠিক আছে। তো আজকে পড়াও অ্যাকচুয়ালি এতটুকুই, খুব বেশি নাই। এই যে জানুন তারা কিভাবে যৌগ গঠন করে এটা বলে দিলাম। তো আজকের ক্লাসে আমরা গ্রুপ 16, 17, 18 এগুলো নিয়ে জানলাম। তোমাদের একটা ছোট্ট SW দিতে চাই ভাইয়া, SW। তোমরা যদি SW-টা সলভ করো তাহলে দিব, তা নাহলে দিব না। তোমাকে কথা দিতে হবে যে তোমরা SW-টা করবা। সলভ করবা তো? ওকে, একজন সুপার ফাস্ট সে বলছে যে ভাইয়া করবো, থ্যাংক ইউ। তোমরা এই যৌগটা নিয়ে পড়াশোনা করবা, ক্ল্যাথরেট যৌগ, ক্ল্যাথরেট যৌগ। তোমরা একটু চ্যাট জিপিটির সাথে কথা বলবা, হ্যাঁ, যেন সে ছবি এঁকে তোমাদেরকে বুঝায় দেয়। যার কাছে যেটার অ্যাক্সেস আছে সেটা নিয়ে তোমরা একটু পড়বা। ওকে, ইনশাআল্লাহ ক্ল্যাথরেট যৌগ। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তোমার ডি ব্লক মৌলটা আমরা শেষে আলোচনা করব, বুঝছো? আমরা নেক্সট ক্লাসে চলে যাব হচ্ছে রাসায়নিক বন্ধনে। সরি, পর্যাবৃত্ত ধর্ম, যেগুলো বাকি আছে। আমরা অলরেডি অনেকগুলো আলোচনা করছি। পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব, তোমার ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং আয়োনাইজেশন এনার্জি, এই তিনটা নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তারপরের ক্লাসে আমরা চলে যাব রাসায়নিক বন্ধনের কাছে। ঠিক আছে? এইটা এরপরে আজকে এই দাদুরা জানতে চাই সেশনে তোমাদের কিছু প্রশ্ন, যেমন ভাইয়া সেহরি কি দিয়ে করব, ইফতারে কি খাবো, রাতে কি খাবো, ভেরি ইম্পর্টেন্ট এই মাসে। যেমন তোমাকে সেহরির রুটিনটা আমি বলি, খাবারের রুটিনটা। সেহরিতে এমন কিছু খাবার খেতে হবে যে খাবারগুলো খেলে তোমার সারাদিন ভালো একটা এনার্জির সাপ্লাই থাকবে, সারাদিন থ্রু আউট দ্য ডে এনার্জি সাপ্লাই লাগবে তোমার, তাই না? এমন কিছু খাওয়া যাবে না যেটা খাইলে সকালেই ক্ষুধা লেগে যাবে, এটা করা যাবে না। তো সারাদিন এনার্জি সাপ্লাই থাকা লাগবে, সারাদিন মানে পেট ভরা থাকবে এরকম মনে হতে হবে। মানে ভরপেট মনে হবে। ভরপেট মনে হওয়া মানে হচ্ছে তোমার ক্ষুধা লাগবে না আর কি, খুব বেশি ক্ষুধা লাগবে না এরকম, মানে ক্ষুধা কমানো। তারপরে হাইড্রেটেড থাকা, হাইড্রেটেড। আমি খুব সহজ একটা দিয়ে যাচ্ছি তোমাদেরকে। তো তুমি যদি সারাদিন খুব এনার্জেটিক থাকতে চাও, তোমাকে এমন কিছু খাবার খাইতে হবে যেটা স্লোলি তোমাকে এনার্জি সাপ্লাই সকাল থেকে দিতে থাকবে, সারাদিন দিতে থাকবে। ক্ষুধা কম লাগাও, সেম কথা, একবারই হজম হয়ে সব বের হয়ে যাবে না, আস্তে আস্তে হজম হবে। তো এই দুইটা কিন্তু প্রায় সেম। আর এটা হচ্ছে তোমাকে হাইড্রেটেড রাখা, মানে তোমার যেন পানির পিপাসাটা কম লাগে, আস্তে আস্তে করে যেন এটাও পানিটা তোমাকে সাপ্লাই দেয়। তো তার জন্য যেটা করতে হবে, তোমাকে অবশ্যই একটু প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খেয়ে ফেলতে হবে, বুঝছো? এই প্রোটিন গুলাকে রাখতে হবে। অবশ্যই তুমি মাছ রাখো, একটা মাছ রাখো,
একটা মুরগির মাংস রাখো বা অন্য কিছুটা রাখো। শোনো, এই ধরনের খাবারে খরচ কম হয়। আমরা যে তোমার খাই, আমরা যেসব খাবার দাবার খাই না, এই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, নানান চর্বি জাতীয় খাবার, এগুলোতে আরো বেশি খরচাপাতি হয়। তো আমরা যদি একটু নিজেদেরকে ব্যালেন্স করে মেনটেন করে খাবার খাই, শরীরও ভালো থাকে, খরচটাও পরিমিত পরিমাণে থাকে। তো একটা মাছ রাখো, একটা মাংসের টুকরা রাখো, তারপরে আর ভাইয়া একটা ডিম রেখে দাও সবাই মিলে, মানে এইভাবে, ঠিক আছে? মাছ খাও, একটা মাছের ইয়ে খাও, ছোট্ট একটা মাংসের টুকরা খাও, একটা ডিম খেয়ে ফেলো, ঠিক আছে? এটা করলে যেটা হবে, তোমার ক্ষুধা কম লাগবে, আর একদম ভরপেটে খাইতে হবে না। যেমন আমি যেটা ইয়াতে করি, কিছুক্ষণ 45 ক্লাস, আচ্ছা 2 মিনিট নিচ্ছি তাইলে, ওদের এটা বুঝাই দিয়ে যাই। আমি যেটা কালকে রাত্রে খাইছি, তোমাকে আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, জাস্ট 2 চামচ ভাত, 2 চামচ, হ্যাঁ ভাত আমার বেশি খাওয়া লাগবে না, 2 চামচ ভাত খাও, ঠিক আছে? 2 চামচ ভাতের সাথে আমি যে মাংস, মাছ, মানে ভাতের চেয়ে বেশি ভাবি, বুঝছো, মাছ, মাংস আর একটা ডিম ছিল, খাইছি। এরপরে কি আমি অল্প, আমার কিন্তু পেট ভরে নাই তেমন, আমি একদম পেট ভরে ভাত খাই না। এটা আমার ধরো যে 2টা 3টা পর্যন্ত আমার কোনো ক্ষুধাও লাগবে না। এরপরে কি খাইছি, এই যে দই, টক দই, টক দইয়ের সাথে একটা কলা, শেষ। টক দই, কলা। এই দইয়ের মধ্যে প্রোবায়োটিক থাকে, মানে বিভিন্ন ধরনের তোমার মাইক্রোবস থাকে, যেটা আমাদের পেটটাকে ভালো রাখে। এবং এটা দেখবে 12টা 1টা 2টা পর্যন্ত তোমার পিপাসা লাগতেছে না, সারাদিন তুমি এনার্জেটিক থাকবা, বুঝছো? দুধ অথবা দই, আমার মতে দইটা খাওয়া বেটার। আমি টক দই খাই ভাই, টক দই যত খাবা তোমার পেট ভালো থাকবে, মাথাও ভালো থাকবে, দই খাবা, ঠিক আছে? আর হচ্ছে যখন এই খাবারটা খাবা অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট আগে, টাইম শেষ হয়ে যাবার, তারপরে টাইম যখন প্রায় শেষ হয়ে যাবে, তখন 1 গ্লাস বা 2 গ্লাস পানি খেয়ে ফেলো, 1 গ্লাস অথবা 2 গ্লাস পানি খেয়ে ফেলো, ঠিক আছে? অর্থাৎ খুবই ইজি কাজ ভাই। তুমি প্রোটিন রাখো, মাছ মাংস ডিম রাখো, তারপরে আবার 1 চামচ ভাত নিয়ে দই কলা খাও, তারপরে ভাইয়া 10 মিনিট পরে, অর্থাৎ টাইম শেষ হওয়ার 10 মিনিট আগে তুমি পানি খাও, ঠিক আছে? দেখবা তোমার সারাদিন খুব এনার্জেটিক লাগতেছে, আমি কথা দিচ্ছি এটা। তো এইভাবে তোমরা মেনটেন করে করে খাও, ঠিক আছে? আর ইফতারের মধ্যে খুব বেশি ভারী খাবার নেভার এভার, নেভার। চিনি একদম প্রয়োজনে বাদ দিয়ে দাও। তুমি যদি চিনি খাও ইফতারের মধ্যে, দেখবা যে ল্যাটায় পড়ে গেছো। ইফতারের মধ্যে নেভার চিনি বেশি খাওয়াই যাবে না। ইফতারের মধ্যে তুমি ছোলা খাও, ছোলা খাও, একটা ডিম খেয়ে ফেলো, আর একটু ফলমূল খাও, আর পানি তো খাবাই। এই যে খেজুর খাও, খেজুর খাও, পানি খাও। কিন্তু এই যে চিনি ভরে ভরে দিয়ে যদি শরবত খাও, এই চিনি তোমার ব্রেনটাকে পুরো ড্যামেজ করে দিবে। তুমি দেখবে যে আধা ঘন্টা পরেই ল্যাটায় পড়ে গেছো। তো চিনি খাওয়া যাবে না, নো সুগার, ঠিক আছে? আর রাতের খাবার যেটা, রাতের খাবারে তুমি শাকসবজি, ডাল, ভাত, ডাল, মানে একদম হালকা করে সবজি খেয়ে ঘুমায় ঘুমায় পড়ো। কখনো পেট ভরে খাবা না। রমজান মাসে পেট ভরে খাবা তো বমি বমি সব বের হয়ে যাবে, ঠিক আছে? এই কাজ করা যাবে না। ভাত ডাল সবজি খাও, অল্প করে খেয়ে ঘুমায় যাও, ঠিক আছে? এমন ভাবে খাবা না যে খাবার তোমাকে ঘুমাইতে দিবে না, ঠিক আছে? ওকে, তো এরপর আরেকটা ক্লাস আছে ভাইয়া, তো আমাকে একটু আগে ভাগে ছেড়ে দিতে হচ্ছে। আর কোনো প্রশ্ন আপাতত আজকে অ্যাড্রেস করছি না, পরের ক্লাসে অ্যাড্রেস করবো না, ঠিক আছে ভাইয়া? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।